টু কেমিস্ট্রি উইথ আইটিএন। আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা শিখব প্রোটন স্পঞ্জ কী। দেখো, প্রোটন স্পঞ্জ হচ্ছে সাধারণত অ্যাসিড বেসের চ্যাপ্টারে তোমাদের থাকে। প্রোটন স্পঞ্জ হঠাৎ এই নামটা কোত্থেকে আসছে? সাধারণত দেখো, এমনি যদি আমরা বলি স্পঞ্জ কী, নর্মালি আমরা ঘরে তো বিভিন্ন ধরনের স্পঞ্জ বা এই ধরনের জিনিস দেখে থাকি। তো স্পঞ্জ দেখবে ম্যাক্সিমাম জায়গায় এইটুকু আমরা বুঝি যে পার্টিকুলার কোনো লিকুইড, অথবা মনে করো যদি হালকা জলের কাছাকাছিও আসে, ওটা দুম করে কিন্তু ওই জলটা বা লিকুইডটাকে টেনে নেবে, মানে অ্যাবজর্ব করে নেবে। তাহলে প্রোটন স্পঞ্জ একে কেন নাম দেওয়া হয়েছে বলো তো? যদি প্রোটনের সংস্পর্শে বা প্রোটনের কাছাকাছি আসে, তাহলে প্রোটনটাকে দুম করে টেনে নেবে। প্রোটন মানে কি, সিম্পল হচ্ছে আমরা এইচ প্লাস বলতে পারি। তার মানে যদি এইচ প্লাসের সংস্পর্শে বা ও যদি এইচ প্লাসটাকে পায়, সামান্য যদি ওই কাছাকাছি থেকে থাকে, তাহলে দুম করে কিন্তু প্রোটনটাকেও টেনে নেবে। এই জন্যে একে বলা হয় প্রোটন স্পঞ্জ। আচ্ছা, প্রোটন স্পঞ্জ ছাড়া এটাকে কিন্তু আর একটাও নাম বলা হয়, সেটা হচ্ছে সুপার বেস। আচ্ছা, সুপার বেস কেন? ঠিক একই কারণে। কারণ আমরা অ্যাসিড বেস কনসেপ্ট অনুযায়ী, ব্রনস্টেড লাউরি অ্যাসিড বেস কনসেপ্ট অনুযায়ী এইটুকু জানি যে যারা প্রোটন ডোনেট করে তারা অ্যাসিড, আর যারা প্রোটন অ্যাবজর্ব করে তারা হয়ে গেল বেস। এবং এইখানে দেখো, প্রোটন স্পঞ্জকে কেন সুপার বেস বলা হচ্ছে, কারণ ওই যে বললাম যে প্রোটন যদি কাছাকাছিও থাকে, তাহলে ও কিন্তু প্রোটনটাকে খুব তাড়াতাড়ি নিজের দিকে টেনে নিতে চাইবে। তাই একে আমরা বলবো সুপার বেস, কারণ এর বেসিসিটি অস্বাভাবিক বেশি হবে। চলো এবার আমরা স্ট্রাকচারটাকে দেখি, তাহলে বুঝতে পারবো যে কেন একে প্রোটন স্পঞ্জ বলা হচ্ছে অথবা সুপার বেস বলা হচ্ছে। আগে এই স্ট্রাকচারটাকে দেখা হোক। স্ট্রাকচারটা হচ্ছে, দেখো, একটা ন্যাপথালিন ইউনিট। এটা কি হয়েছে? একটা দেখো ন্যাপথালিন ইউনিট। এখন এই ন্যাপথালিন ইউনিটের একদম মাথায় কি আছে? মাথায় আছে ডাইমিথাইল অ্যামিন ইউনিট। এখন এই ডাইমিথাইল অ্যামিন ইউনিট যদি থেকে থাকলে, তাহলে দেখো এই যে নাইট্রোজেন আছে, দুটো নাইট্রোজেনের মাথায় কিন্তু একটা করে লোন পেয়ার থাকবে। প্রথমত আমরা এর যে জাস্টিফিকেশন হোক বা মনে করো রিজনিং কিছু হোক পার্ট, সেটা আমরা পরে দেখছি। আগে স্ট্রাকচার যেটা আমরা এঁকেছি, এর নাম তাহলে কী হবে সেটা তো জানা উচিত। নামটা কী হবে? 1,8 বিস ডাইমিথাইল অ্যামাইনো ন্যাপথালিন, এটা হচ্ছে এর নাম। 1,8 বিস ডাইমিথাইল অ্যামাইনো ন্যাপথালিন। এবং আমরা খুব ভালো করেই জানি আইইউপ্যাক নোমেনক্লেচারের রুল অনুযায়ী, যেখানে অলরেডি এইরকম এইরকম টার্মটা অলরেডি এক্সিস্ট করছে, তাই ওক্ষেত্রে আমরা বাইরে আর ডাই লিখতে পারবো না, ওই জন্য আমাদেরকে বিস লিখতে হয়। তাহলে এটা হচ্ছে আমাদের নামের সিগনিফিকেন্স, যে নামটা এই রকম কেন হলো। এবার ব্যাপারটা হচ্ছে যে প্রোটন স্পঞ্জ এইটাকে আমরা কেন বলছি, কেন এর বেসিসিটি অস্বাভাবিক বেশি, এইগুলো আমাদের জানতে হবে। আচ্ছা, এই যে বেসিসিটি বেশি, এটা কী করে বলছি? কারণ এর যদি আমি পিকে ভ্যালু দেখি, যদি আমি ওয়াটারে পিকে ভ্যালুটা দেখতে যাই, তাহলে নিয়ার অ্যাবাউট এটা 12.1 হয়। আর যদি আমরা পিকে বি বলি, তাহলে কী হয়ে যাবে? সেটা অলমোস্ট 1.9 হয়ে যাবে, কারণ 14 থেকে মাইনাস করলেই তোমরা পেয়ে যাবে। তাহলে পিকে বিটা হচ্ছে নিয়ার অ্যাবাউট 1.9, মানে একটা স্ট্রং বেস, ভেরি স্ট্রং বেস বলতে পারো। আর পিকে 12.1 মানে হচ্ছে উইকেস্ট অ্যাসিড, মানে হচ্ছে স্ট্রংগেস্ট বেস। আমরা এইভাবে এটাকে বুঝতে পারি। এবারে কেন এটা এতটা বেশি বেসিক, কেন এটা সুপার বেস, কেন আমরা বলছি যে প্রোটনের কাছাকাছি থাকলেই এটা দুম করে অ্যাবজর্ব করে নেবে, এবার আমরা সেই দিকটায় যাই। দেখো দেখো নাইট্রোজেনের মাথায়, এখানে আমরা দুটো নাইট্রোজেনের মাথায় দুখানা লোন পেয়ার দিয়েছি। এবার দুটো নাইট্রোজেনের মাথায় যদি দুটো লোন পেয়ার থেকে থাকে এবং এরা দেখো অনেক কাছাকাছি আছে, তাহলে অনেক কাছাকাছি যদি থেকে থাকে, তাহলে এদের মধ্যে কী হবে? একটা রিপালশন ক্রিয়েট হবে। আর রিপালশন যদি ক্রিয়েট হয়, তাহলে এটা কিন্তু আনস্টেবল হয়ে যাবে। তাহলে এই কম্পাউন্ডটা ওভারঅল আনস্টেবল হয়ে যাচ্ছে ডিউ টু দ্য লোন পেয়ার রিপালশন। কারণ এদের মাথাতে যে একখানা করে যে লোন পেয়ার আছে, তারা কি করবে? রিপালশনে পার্টিসিপেট করবে। আর যদি রিপালশনে পার্টিসিপেট করে, তাহলে কি হবে? একটা স্টেরিক হিন্ড্রেন্স ক্রিয়েট হচ্ছে ওভারঅল। আলটিমেটলি এটা কি হয়ে যাবে? আমার আনস্টেবল হয়ে যাবে। তাহলে এইখানে কি হচ্ছে? ইন প্রেজেন্স অফ প্রোটন, সেইটা বোঝার চেষ্টা করো। যখনই প্রোটনটা আসছে, তখন কি হবে? এইখানে এই যে দুটো মনে করো লোন পেয়ার আছে নাইট্রোজেনের মাথায়, যে দুটো লোন পেয়ার নাইট্রোজেনের মাথায় থাকবে, তারা কি করছে? তারা অ্যাকচুয়ালি এই প্রোটনটাকে অ্যাবজর্ব করতে চাইছে দুজনেই, বাই ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। এখানে যেটা হচ্ছে সেটা কি? সেটা কিন্তু ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ডিং। এটা হয়ে যাচ্ছে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। কিন্তু এর জন্যে সুবিধাটা কি হলো বলো তো?
নাইট্রোজেনের মাথা থেকে দেখো লোন পেয়ারটা বেরিয়ে গেছে। আর যদি নাইট্রোজেনের মাথা থেকে লোন পেয়ারটা বেরিয়ে যায় তাহলে ওদের মধ্যে যে রিপালশনটা ছিল ওই ডিউ টু দ্য প্রেজেন্স অফ লোন পেয়ার সেটা তো আর রইল না, ওটা কিন্তু লোন পেয়ার রিপালশন থেকে পুরোপুরি মুক্তি পেয়ে গেছে, তাহলে এটা স্টেবল হয়ে গেল। এবং এইখানে এই যে বন্ডটা তৈরি হয়েছে মানে নাইট্রোজেন দুখানা আছে আর এখানে মনে করো একটা হাইড্রোজেন আছে, তাহলে অল ওভার এইখানে একটা প্রোটনের সাথে যে দুটো নাইট্রোজেনের বন্ডটা তৈরি হয়েছে এটা কিন্তু হয়েছে দেখো অ্যাকচুয়ালি 3 সেন্টার্ড 4 ইলেকট্রন বন্ড। কেন 3 সেন্টার্ড 4 ইলেকট্রন বন্ড? কারণ দেখো এখানে দুটো নাইট্রোজেনের সেন্টার আছে আর একটা হাইড্রোজেন আছে, তাহলে টোটাল 3টে সেন্টার হয়েছে, কিন্তু টোটাল নাম্বার অফ ইলেকট্রনস কটা এসছে দেখো 4টে, কারণ দুটো নাইট্রোজেন থেকে যে দুখানা লোন পেয়ার ছিল মানে 4খানা ইলেকট্রন সেটা কিনা হাইড্রোজেনের সাথে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিংয়ে পার্টিসিপেট করার চেষ্টা করছে, এই জন্য আমরা এটাকে কি বলছি 3 সেন্টার্ড 4 ইলেকট্রন বন্ড। আর এই কারণেই অ্যাকচুয়ালি এদের প্রোটন অ্যাফিনিটিটা অস্বাভাবিক বেশি হচ্ছে, কারণ প্রোটনটা এখানে যদি আসে বা নাইট্রোজেনটা যদি প্রোটনের সাথে এই ধরনের একটা 3 সেন্টার 4 ইলেকট্রন বন্ড করে নিতে পারে তাহলে দেখো এইখানে যে লোন পেয়ার এর মধ্যে যে রিপালশনটা নাইট্রোজেনের মধ্যে যে লোন পেয়ার রিপালশনটা সেটাও আর থাকছে না, এবং এদের মধ্যে কোনো স্টেরিক হিন্ড্রেন্সও নেই ডিউ টু দ্য প্রেজেন্স অফ মিথাইল গ্রুপস। কেন হচ্ছে? কারণ নাইট্রোজেনের ওই লোন পেয়ারগুলো অ্যাকচুয়ালি হাইড্রোজেনের সাথে একটা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিংয়ের মাধ্যমে 3 সেন্টার 4 ইলেকট্রন বন্ড তৈরি করছে এবং পুরোটা অ্যাকচুয়ালি একটা স্টেবিলিটি পাচ্ছে। এই জন্যে এদের প্রোটনের প্রতি অ্যাফিনিটি অস্বাভাবিক বেশি বলেই এদেরকে বলা হচ্ছে প্রোটন স্পঞ্জ, এবং প্রোটনের প্রতি যদি অ্যাফিনিটিটা অস্বাভাবিক বেশি হয় তাহলে এদের বেসিসিটিও বেশি হবে, এই জন্যেই এদেরকে আমরা কি বলছি সুপার বেস। এবারে এইখানে আরও কিছু কিছু জিনিস অল্প একটু আধটু আমাদের জানা উচিত, সেটা কি, যেহেতু অ্যাকচুয়ালি এরা ওই যে বললাম যে প্রোটন যদি কাছাকাছি থাকে তাহলেই কিন্তু দুম করে অ্যাকচুয়ালিও টেনে নেওয়ার চেষ্টা করবে, আর যেহেতু এই রকমভাবে টেনে নেওয়ার চেষ্টা করবে এদেরকে অ্যাকচুয়ালি অর্গ্যানিক কেমিস্ট্রিতে আমরা প্রোটন স্ক্যাভেঞ্জার হিসাবেও ইউজ করতে পারি। তাহলে আমরা কি বলছি ইউজড অ্যাজ প্রোটন স্ক্যাভেঞ্জার, ইউজড অ্যাজ প্রোটন স্ক্যাভেঞ্জার। তাহলে এরা প্রোটন স্ক্যাভেঞ্জার হিসেবে ইউজ হয়। স্ক্যাভেঞ্জার মানে কি? স্ক্যাভেঞ্জার মানে হচ্ছে ওই প্রোটনটা যদি কোথাও কাছাকাছি প্রোটন থেকে থাকে তাহলে দুম করে ও ওখান থেকে টেনে নেবে, স্ক্যাভেঞ্জ করবে। স্ক্যাভেঞ্জার অ্যাকচুয়ালি কাদের বলা হয়? তাহলে ওভারঅল প্রোটন স্পঞ্জ অথবা সুপার বেসের একটা সুন্দর তাৎপর্যতা কী বলো তো, আমরা বলতে পারি যে সবসময় যে স্টেরিক স্ট্রেন অ্যাকচুয়ালি খারাপ দিক সেটা কিন্তু নয়। দেখো অ্যাকচুয়ালি এখানে এই যে স্টেরিক ক্রাউডিং বা আমরা বলতে পারি যে স্টেরিক স্ট্রেনটা এখানে আসছে এই জন্যেই কিন্তু এর বেসিসিটিটা বেড়ে গেছে। যদি এখানে এই ধরনের কোনো স্টেরিক স্ট্রেন বা মনে করো লোন পেয়ার রিপালশন এগুলো না থাকতো তাহলে কিন্তু এই রকম সাংঘাতিক একটা বেস হিসেবে কাজ করতে পারতো না। তাই এর সিগনিফিকেন্সটাই হচ্ছে কি যে স্টেরিক স্ট্রেনটা অ্যাকচুয়ালি এই পার্টিকুলার অ্যাডাক্টটাকে স্টেবল করে দিচ্ছে। পার্টিকুলার অ্যাডাক্ট বলতে কি এই যে ডান দিকের এই অ্যাডাক্টটা তৈরি হচ্ছে এটা কি ডিউ টু দ্য স্টেরিক স্ট্রেন অফ দিস প্রোটন স্পঞ্জ। আমার পার্টিকুলার এইটা যখন প্রোটনটাকে ও অ্যাবজর্ব করে নিচ্ছে তখন কিন্তু ও স্টেবিলিটি পাচ্ছে। তার মানে কি স্টেরিক স্ট্রেনের কারণে আলটিমেটলি প্রোটন স্পঞ্জের বিহেভিয়ারটা আমরা পাচ্ছি। যদি স্টেরিক স্ট্রেন না থাকতো তাহলে কিন্তু ওর এই রকমভাবে প্রোটনের প্রতি এত বেশি অ্যাফিনিটি থাকতো না। তাহলে আলটিমেটলি প্রোটন স্পঞ্জ কি মোটামুটি আমরা এখানে জানলাম, এবং অ্যাজ পার কনসেপ্ট আমরা এইটুকু বুঝলাম যে প্রোটন স্পঞ্জ অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে।